হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11-এর যে ভারতীয় কবিতাটি রয়েছে, অর্থাৎ পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত চারণ কবি, এই কবিতাটি নিয়ে আলোচনা করব। মূলত এই কবিতাটি নিয়ে যাবতীয় যা তোমাদের তথ্য জানা প্রয়োজন, কবিতাটির লাইন ধরে বিশ্লেষণ, শব্দার্থ, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ তথ্য আজকে এই ক্লাসে তোমরা পাবে। সবার আগে বলবো, ক্লাসটা শুরু করার আগে অবশ্যই যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতেও ভুলবে না। এবং তোমাদের মূল্যবান মতামতগুলো, ক্লাসটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলবে না। ক্লাসটা পুরোটা দেখো, কারণ যদি ফুল ভিডিওটা তোমরা না দেখো তাহলে কিন্তু অনেকটাই মাঝখান থেকে স্কিপ করে কেটে কেটে দেখলে এই কবিতাটার যে মূল নির্যাস সেটা কিন্তু তুমি সেটার থেকে বঞ্চিত থেকে যাবে। তো চলো, মূলত আজকে ক্লাসটা শুরু করার আগে বলবো, চারণ কবি কবিতাটা তোমরা কে কে পাঠ করে ফেলেছো ইতিমধ্যে সেটা একটু চটপট কমেন্ট করে জানিয়ে ফেলো। তো চলো শুরু করা যাক। বাংলা সাহিত্যানুশীলন বই, বাংলা টেক্সট বই, তোমরা সকলে জানো তোমাদের টেক্সট বই কোনটা দেওয়া হয়েছে। এই যে টেক্সট বইটা তোমাদের সকলকে স্কুলের তরফ থেকে দেওয়া হয়েছে, এই টেক্সট বইয়ের পৃষ্ঠা নম্বর 28-29, এই পেজটা তোমরা সবার আগে বইয়ের খুলে নিয়ে বসে পড়বে। তাহলে কারণ যখন আমি টেক্সটটা আলোচনা করব তখন কিন্তু তোমাদের এই টেক্সট অংশটা পাশে নিয়ে বসলে তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ টেক্সট বইটা, এই টেক্সট বইটা তোমরা সবাই যদি একটুখানি পাশে নিয়ে বসো তাহলে কিন্তু সকলে উপকৃত হবে পুরো কবিতাটা বুঝতে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বইটা আমি এখানে রেখে দিই, তারপর শুরু করি। চলো। আচ্ছা, পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত চারণ কবি কবিতাটির যিনি অনুবাদ করেছেন, অর্থাৎ বাংলা ভাষায় যিনি অনুবাদ করেছেন, ট্রান্সলেট করেছেন, তিনি হচ্ছেন আমাদের একজন বলতে সর্বজন বিদিত খুব প্রিয় কবি, কবি শঙ্খ ঘোষ। তিনি এই কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন। তো চলো শুরু করি। তো সবার আগে যে কাজটা আমি করে থাকি, যে কোনো গল্প, নাটক, লেখক পরিচয় আমি কিন্তু পড়িয়ে থাকি। কবিতার ক্ষেত্রেও সেটা জানা প্রয়োজন। তার জন্য কবি পরিচিতি অংশটা খুব ভালো করে জানো, কারণ যেহেতু তোমাদের স্কুল প্রশ্ন করছে, তোমরা জানো 11-এর ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার মানে সামগ্রিক 11-এর যে পরীক্ষাটা হতে চলেছে তার প্রশ্ন কিন্তু পুরোটাই স্কুলের হাতে রয়েছে। স্কুলের রেসপেক্টেড টিচাররা তোমাদের প্রশ্ন করবে, তাই সেক্ষেত্রে কোনো টিচার কিন্তু কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশ থেকেও প্রশ্ন করতে পারেন, তাই জন্য তোমাদের এই জায়গাটা জেনে রাখা দরকার। তো দেখো, পেন্ডিয়ালা ভারভারা রাও এর জন্ম 1940 সালের 3রা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা, ওয়ারঙ্গল জেলার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তেলেগু ব্রাহ্মণ পরিবারে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 1960 সালে ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তেলেগু সাহিত্যে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন। প্রথম জীবনে তিনি তেলেঙ্গানার দুটি বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য পড়াতেন। সেখান থেকে তিনি ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশনা সহকারী হিসেবে কাজ করার জন্য নয়াদিল্লিতে চলে যান। পরে সেই চাকরি ছেড়ে CKM কলেজ ওয়ারঙ্গলে তেলেগু প্রভাষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে ওই কলেজেরই অধ্যক্ষ হন। 1998 সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। 1966 সালে সাহি থিমি থরলু বা সাহিত্যের বন্ধু, সাহি থিমি থরলু, এটা তেলেগু ভাষার একটা কথা যার অর্থ হচ্ছে সাহিত্যের বন্ধু, নামে একটি দল প্রতিষ্ঠা করেন। রাওয়ের প্রথম কবিতা সংকলন চালি নেগাল্লু বা ক্যাম্প ফায়ার, কথাটার অর্থ হচ্ছে ক্যাম্প ফায়ার, চালি নেগাল্লু, 1968 সালে প্রকাশিত হয়। তার বিভিন্ন কবিতা সংকলনগুলির মধ্যে কয়েকটি হলো জীবনাহি বা পালস 1970, ওরেগিম্পু অর্থাৎ মিছিল 1973, স্বেচ্ছা অর্থাৎ স্বাধীনতা 1978 প্রভৃতি তার কয়েকটি বলা যেতে পারে কবিতা সংকলন গ্রন্থ। 2008 সালে ভারভারা রাও কবিতা ভারভারা রাও, ভালো করে উচ্চারণটা করবে, ভারভারা রাও কবিতা, খুব সুন্দর নামটা, তেলেগু ভাষার কবিতা, ভারভারা রাও কবিতা। 2007 সাল, 1957 থেকে 2007, ভারভারা রাওয়ের কবিতা, এটার শিরোনাম, এটা হচ্ছে তেলেগু নাম, এটাকে বাংলা কনভার্ট করে দাঁড়ায় ভারভারা রাওয়ের কবিতা। এই একটি কবিতা সংকলন, শিরোনামে নির্বাচিত কবিতা একটি সংকলন তিনি প্রকাশিত করেন। তার কবিতায় প্রায় সব ভারতীয় ভাষায় অনুদিত হয়েছে।
সকল ভারতীয় ভাষায় তার কবিতাগুলি অনুদিত হয়েছে, তার মধ্যে আমাদের বাংলা ভাষাতেও এই কবিতাটি অনুদিত হয়েছে। তার বহু কবিতা, যার মধ্যে থেকে আজকের আমাদের যে কবিতাটি রয়েছে চারণ কবি, সেটি শঙ্খ ঘোষ বাংলায় অনুবাদ করেছেন। তো মূলত কবি পরিচিতি অংশ থেকে আমরা একটা কথা জানতে পারলাম, পেন্ডিয়ালা ভারভারা রাও যথেষ্ট একজন গণ্যমান্য ব্যক্তিত্ব ছিলেন এবং সমাজে যথেষ্ট প্রভাবশালী ছিলেন। পরবর্তীকালে রাজনৈতিক ক্ষেত্রে জড়িয়ে পড়ার কারণে বহুবার তাকে জেলে কাটাতে হয়েছে। জীবনের প্রায় 17টা বছর কিন্তু তিনি একটা সময় জেলে কারাবন্দী হয়ে কাটিয়েছিলেন, ঠিক আছে, রাজনৈতিক বিভিন্ন কারণের জন্য। তো তার আগেও জানবো আমরা চারণ কবি সম্পর্কে কিছু, ঠিক আছে, কবিতা রচনার প্রেক্ষাপট, ঠিক আছে, অর্থাৎ এই যে আমাদের পাঠ্য চারণ কবি, এই কবিতাটা কেন কবি রচনা করেছিলেন, এই কবিতাটা রচনার পেছনে কবির কি মনোভাব কাজ করছিল, এটা জানা কিন্তু খুব প্রয়োজন। তো 1985 সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী বোথা সরকার একজন মুক্তিকামী প্রতিবাদী 30 বর্ষীয় কবি, যার নাম বেঞ্জামিন মোলায়েজ, মাথায় রাখতে হবে, বেঞ্জামিন মোলায়েজকে মৃত্যুদণ্ডের বিধান দিয়েছিলেন, ফাঁসির বিধান দিয়েছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল যে যখন এই বোথা সরকারের রাজত্ব চলছিল, তখন এক পুলিশকে কেন্দ্র করে কিছু যুবক সেই পুলিশকে হত্যা করেছিল। কারণ ওই পুলিশ তাদেরকে কোনোভাবে হয়তো মানে বলা যেতে পারে বিপ্লবীকামী যে পুরুষরা ছিল তাদেরকে বাধা দিয়েছিল, এবং সেই আক্রোশ থেকে সেই যুবকরা, 3জন যুবক, মোটামুটি 3-4জন যুবক, সেই বলা যেতে পারে বোথা সরকারের পুলিশকে হত্যা করেছিল, একজন উচ্চপদস্থ পুলিশকে। তো সেই পুলিশকে হত্যা করার দায়ে যে সমস্ত যুবকরা দায়ী ছিল, তার মধ্যে থেকে এই বেঞ্জামিন মোলায়েজ নামক এক ব্যক্তি, যিনি একাধারে কবি, তারই সঙ্গে একজন সমাজবাদী রাজনৈতিক, তার নামটা জড়িয়ে পড়ে, ঠিক আছে, এবং তাকে এই যে মৃত্যু বা খুনের ঘটনার মাস্টারমাইন্ড হিসেবে ঘোষণা করা হয়। তো তখন বেঞ্জামিন মোলায়েজ সরকারের আন্ডারে এবং সরকার থেকে গ্রেপ্তার করে, তার মাস্টারমাইন্ড হিসেবে তাকে ধরা হয় এই খুনের প্রেক্ষিতে। তো তখন বেঞ্জামিন মোলায়েজের দণ্ড হয় যেটা, সেটা হচ্ছে ফাঁসি বা মৃত্যুদণ্ড দেয় এই অত্যাচারী বোথা সরকার। একজন কবিকে, সমাজবাদী রাজনৈতিক কবিকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই বোথা সরকার। কবির কণ্ঠরোধের জন্য বিরোধিতায় সরব হয় গোটা বিশ্ব। এরম একজন অসামান্য কবির মৃত্যু, তাও একটা কি বিনা দোষে তাকে শাস্তি দিয়ে মৃত্যু, এটা সারা বিশ্ব মেনে নিতে পারেনি। তখন তারই প্রতিবাদে সারা বিশ্ব মুখরিত হয়ে ওঠে এই বেঞ্জামিন মোলায়েজের মৃত্যুদণ্ডকে বা প্রতিঘাত করে, এর বিরোধিতা করে। এই মর্মান্তিক প্রেক্ষাপটেই ভারভারা রাও রচনা করেছেন কবি কবিতাটি, যার অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ এবং নাম দিয়েছেন চারণ কবি। আচ্ছা, পরবর্তীকালে তখন কিন্তু দেখা যাচ্ছে যখন বেঞ্জামিন মোলায়েজকে ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়া হলো, তাকে শাস্তি দেওয়া হলো, সেই মুহূর্তে কিন্তু যখন সারা বিশ্ব উত্তাল, তখন কিন্তু আমাদের কবি পেন্ডিয়ালা ভারভারা রাও তখনও তিনি জেলে বন্দী, কারারুদ্ধ। একজন কবিকে এভাবে মর্মান্তিকভাবে মৃত্যুর পরিণতির দিকে এগিয়ে দেওয়া হলো, আর একজন কবি তাতে ব্যথিত হলেন। কবি নিজের পরিস্থিতির কথা বিবেচনা করে বুঝলেন যে আমিও তো সেই একই জায়গায় দাঁড়িয়ে, যা বেঞ্জামিন মোলায়েজের সঙ্গে ঘটছে তা তো আমার সঙ্গেই ঘটছে। একজন কবিকে বা কবির কবিসত্তাকে আঘাত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিনা দোষে। তো সেই মূল মর্মবাণীটাকেই বলা যেতে পারে উপজীব্য করে পেন্ডিয়ালা ভারভারা রাও নিজের যে অনুভূতি বেঞ্জামিন মোলায়েজের প্রতি বা সমগ্র মানব জাতির প্রতি, তিনি রচনা করলেন কবি কবিতাটি। আসলে কিন্তু এই চারণ কবি কবিতাটি প্রকৃত নাম যখন তিনি রচনা করেছিলেন, নামকরণ করেছিলেন কবি। পরবর্তীকালে যখন শঙ্খ ঘোষ এটার ভাবানুবাদ করলেন, তার নাম রাখলেন চারণ কবি। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার চারণ কবিকে, চারণ কবি আসলে কি? চারণ কবি হচ্ছে এমন এক বিশেষ সম্প্রদায় বা দেশের বলা যেতে পারে দেশবন্ধু বলা যেতে পারে, দেশপ্রেমিক বলা যেতে পারে, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান, নাটক, সংলাপের মধ্যে দিয়ে দেশপ্রেমকে প্রচার করেন, ঘুরে ঘুরে ভব ঘুরে এরা, ঠিক আছে, দেশপ্রেমের প্রচার করে থাকেন, তাদেরকে চারণ কবি বলা হয়ে থাকে। কবি সেই চারণ কবিদেরই স্মরণ করে শঙ্খ ঘোষ এই কবিতাটির নামকরণ করেছেন চারণ কবি, ঠিক আছে। এই হলো ছোট্ট একটা প্রেক্ষাপট যে কেন পেন্ডিয়ালা ভারভারা রাও এই কবিতাটি রচনা করেছেন। যার এই তালে এই কবিতাটির মধ্যেও কিন্তু আমরা সেই বেঞ্জামিন মোলায়েজের একটা করুণ চিত্র
বা একটা কবির বলা যেতে পারে কবিত্ব শক্তিকে কিভাবে জাঁতাকলে পিষে দিয়ে তাকে হত্যা করা হলো, তার একটা বেদনা আমরা এখানে দেখতে পাবো এবং তারই প্রতিবাদ একটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, চলো। আচ্ছা, উৎস পরিচয় একটু জানতে হবে, কবিতাটির উৎস। যেমন কি মূল রচনা, কবিতাটি বা চারণ কবি এটা একটা অনুবাদ কবিতা। অনুবাদ কবিতাটির মূল রচনা হলো 1985 সালের 23 অক্টোবর রচিত কবি নামক তেলেগু ভাষায় রচিত কবিতা, যেটি পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত করেছিলেন। তাহলে মূল কবিতাটি কোন ভাষায় রচিত? মূল কবিতাটি তেলেগু ভাষায় রচিত, এবং এটি কি নাম নিয়ে, কবি নাম নিয়ে লিখেছিলেন কবি। পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের কোন কাব্যগ্রন্থে এটি স্থান পেয়েছে? ভবিষ্যৎ চিত্রপট বাংলায় করলে, যেটার মূল নাম হচ্ছে ভবিষ্যথু চিত্রপটম, 1986 সালে। 1985 সালে রচনা করেছেন, পরবর্তী বা পরের বছর 1986 সালে ভবিষ্যথু চিত্রপটম এই কাব্যগ্রন্থে পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের এই কবিতাটি প্রকাশিত হয়েছিল। অনুবাদের উৎস, অনুবাদটি আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে জানতে হবে। প্রখ্যাত কথাসাহিত্যিক দেবেশ রায় সম্পাদিত সেতুবন্ধন পত্রিকায় 15তম সংখ্যায় 2019 সালের 13ই জানুয়ারি শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কবিতাটি প্রকাশিত হয়। কবে না 2019 সালের 13ই জানুয়ারি কোন পত্রিকায়? সেতুবন্ধন পত্রিকায় এই অনুদিত কবিতাটি চারণ কবি নাম নিয়ে সেতুবন্ধন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে তিনটে উৎস আমরা জানতে পারলাম। একটা হচ্ছে কি মূল পেন্ডিয়ালা ভারভারা রাও রচিত কবে রচনা করেছিলেন এই কবিতাটি, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এবং তারই সঙ্গে আমাদের অনুবাদটি কোথা থেকে নেওয়া হয়েছে। তিনটেই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে। তো এবার আমরা চলে যাব মূল কবিতা আলোচনায়। তো কবিতাটির মূল 3টে স্তবক আছে এবং মোট পংক্তি সংখ্যা কবিতাটির 24টি। তো সেভাবে বিশ্লেষণ করলে চলো একটু কবিতাটি সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথম স্তবক আগে পাঠ করে নি, তারপর আস্তে আস্তে তোমাদের প্রতিটা লাইনের মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গাড়দ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। চলো এবার ভালো করে বোঝো। কবি বলছেন নিয়ম কানুন যখন সব লোপাট। নিয়ম কানুন কথার অর্থ কি? নিয়ম কানুন কথার অর্থ হচ্ছে বিভিন্ন নিয়ম বা আইন। নিয়ম কানুন কথার অর্থ হচ্ছে আইন, বিধি। ঠিক আছে, বিধি। বিভিন্ন নিয়ম কানুন আইন বিধি সবকিছু যখন লোপাট, লোপাট কথার অর্থ কি? লুপ্ত। লোপাট কথার অর্থ হচ্ছে লুপ্ত, সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাওয়া। ঠিক আছে, লুপ্তর সাথে সাথে নিশ্চিহ্ন বলতে পারি আমরা। কবি বলছেন যখন নিয়ম কানুন অর্থাৎ কি বিধি, আমাদের আইন কানুন সবকিছুই যখন লুপ্ত হয়ে গেছে, মানে সমাজে একটা অরাজকতা যখন বিরাজ করছে, প্রত্যেকটা জায়গায় নিয়ম কানুন বলে কোনো কিছু আর যখন নেই, বেঁচে নেই, সবকিছু ধ্বংস শেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, আর সময় ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, সেই সময় কোন সময় না ওই রকম অরাজনৈতিক একটা অস্থির পরিস্থিতিতে যখন শক্তিশালী ক্ষমতাশালী, যখন বলা যেতে পারে অত্যাচারী শাসক, তাকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন? কালো মেঘের দল বলে তুলনা করছেন। কাদের? সেই সময়ে দাঁড়িয়ে যখন একটা সামাজিক সমসাময়িক যে সামাজিক অরাজনৈতিক পরিস্থিতির উদ্ভব ঘটছে, কোন ঘটনাকে কেন্দ্র করে? বেঞ্জামিন মোলায়েজের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে। যখন একটা অরাজনৈতিক পরিবেশ, অসামাজিক পরিবেশ, দম বন্ধ করা রুদ্ধশ্বাস পরিবেশ চারিদিকে মাথা চাড়া দিয়ে ওঠে, কবি তাকে কি বলেছেন? সেই স্বৈরাচারী শাসককে কালো মেঘের দল বলে উল্লেখ করেছেন। কবি বলছে যেমন ওই সময়ে ঢেউ তোলা কালো মেঘের জল, কালো মেঘের জল অর্থাৎ কি সেই স্বৈরাচারী শাসকের শাসনযন্ত্র এতটাই মাথাচাড়া দিয়ে উঠছে, ফাঁস লাগাচ্ছে গলায়, যেন মনে হচ্ছে যারা সাম্রাজ্যবাদী শাসক তারা কি করছে? সেই সমস্ত সাধারণ মানুষকে, যারা সাম্রাজ্যবাদী শাসকের বিরোধিতা করছে, সেই সমস্ত বিপ্লবীদের গলায় কি করছে?
ফাঁস লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবদ্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে বলা যেতে পারে গলা টিপে খুন করার চেষ্টা করছে। কারণ কি, তারা সকলেই ওই বলা যেতে পারে বিদ্রোহী, মানে বলা যেতে পারে ওই সমাজবাদী সরকারের বিরোধিতা করছে, এবং এই বিরোধীদেরই কি করা হচ্ছে, কণ্ঠরোধ করা হচ্ছে, কণ্ঠরোধ করে তাদের গলায় ফাঁস লাগিয়ে দেওয়া হচ্ছে। চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়, এতটা চারিদিকের বিভৎসতা বলা যেতে পারে। বাইরের থেকে তার কোনো রক্তক্ষরণ দেখা যাচ্ছে না। কবিরা, বিদ্রোহীরা যারা বিদ্রোহ করছে তারা সকলে আহত, এতটা গভীরভাবে আহত যে রক্ত পড়ার কথা, কিন্তু অরাজনৈতিক অসামাজিক পরিবেশটা এমনই যে রক্ত পর্যন্ত বেরোচ্ছে না, চুইয়ে কোনো রক্ত পর্যন্ত পড়ছে না, এতটাই খারাপ অবস্থা। রক্ত শুকিয়ে গেছে প্রায়, কোনো চোখের জলও নয়, বেদনাশ্রুও যেন বেরিয়ে আসছে না। এই অস্থির পরিস্থিতিতে না রক্ত বেরোচ্ছে আহত অবস্থায়, না চোখ দিয়ে জল পড়ছে, সবই শুকিয়ে গেছে। এতটা বিভৎসতা এখানে লক্ষ্য করানোর জন্য কবি কথাটা এখানে অবতারণা করেছেন। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি এমনই যেন কবির জীবন শক্তিকে ধীরে ধীরে নিংড়ে নিচ্ছে। এই শক্তিটা, রাজনৈতিক অরাজনৈতিক শক্তি কবির জীবন শক্তিকে নিংড়ে বার করে নেওয়ার চেষ্টা করছে, কবির কবিত্ব শক্তিকে মাটিতে লুটিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তা সত্ত্বেও এত অত্যাচার, এত অবিচারের পরেও কবির চোখ থেকে জল বা বেদনাশ্রু, এমনকি আহত স্থান থেকে রক্ত পর্যন্ত বেরোচ্ছে না। পরিস্থিতি এতটাই করুণ। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড়। কিন্তু কবিকে থামানো দায়, কবিকে থামানো যাবে না। কবির কণ্ঠরোধ তুমি করে দিতে পারো, কিন্তু কবিকে থামাতে পারবে না, কবির লেখনীকে, কবির হাতকে তুমি থামাতে পারবে না। এখানে খুব মনে পড়ে ওই গানটি, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, ঠিক যেন কবিতাটির নির্যাসটাও এখনো ঠিক ওই রকমই, ঠিক আছে। তাই বলছে ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ। ঘূর্ণিপাক একটা বিষম ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে, যেখানে জেলে বন্দি থাকা কবির কণ্ঠরোধ করা হচ্ছে, কিন্তু তার লেখনীর হাত সর্বদা চলছে। তার বাজ, অর্থাৎ কি সেই ঘূর্ণিঝড়ে ওঠা যে মহাপ্রলয়ের ঝড়, সেটা বাজে পরিণত হচ্ছে। বাজকে একটা তীব্র আওয়াজের শব্দ, তাই তো, কবির লেখনীও যেন বহির জগতে একটা সেই বাজের মতো কাজ করছে। কবির কণ্ঠরোধ রয়েছে, তার গলায় ফাঁস লাগানো রয়েছে, কিন্তু কবির হাত এমনভাবে চলছে তার লেখায় যেন সেই গুরুগম্ভীর শব্দ শোনা যাচ্ছে। প্রতিবাদের স্বর ধীরে ধীরে গর্জে উঠছে কবির কবিতায়, কবি প্রতিবাদী হয়ে উঠছেন। ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, যে বলা যেতে পারে বিদ্রোহের একটা বলা যেতে পারে ক্ষুদ্র নির্যাস, যেটা একসময় ছোট জায়গায় ছিল, ঝিরঝিরে বৃষ্টির মতো ছিল, সেই ঝিরঝিরে বৃষ্টিও আস্তে আস্তে প্রলয় ঝড়ে পরিণত হচ্ছে। অর্থাৎ কি, বিদ্রোহের যে সত্তা, যে বিপ্লবের আনার যে একটা চাহিদা, সেটা ক্ষুদ্র ছিল, একসময় সেটা বৃহত্তর আকার ধারণ করছে। ঝিরঝিরে বৃষ্টির থেকে বিপ্লবের চাহিদা, বিদ্রোহের চাহিদা ধীরে ধীরে কোথায় পরিণত হচ্ছে, আরো প্রবল ঝড়ে পরিণত হচ্ছে। অর্থাৎ কি, মানুষের বিদ্রোহ একটা গণবিদ্রোহের রূপ নিচ্ছে। সেটার কবির একার বিদ্রোহ নয়, সংক্ষিপ্ত ছোট এক জায়গায় আবদ্ধ নয়, এই বিদ্রোহ সমাজের সকল স্তরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। সমাজ আস্তে আস্তে বিদ্রোহ ঘোষণা করছে। কবির আসল সত্তাকে বুঝতে পেরে কবির লেখনীর যে বাজের শব্দ, সেটা যেন চারিদিককে মুখরিত করছে। এটাই হচ্ছে কথা। তাই বলছে সেই ঝিরঝিরে বৃষ্টির মতো যে সামান্য প্রতিবাদটুকু এখন যেন কবির লেখনীতে আরো আরো দৃঢ় হয়ে তার জন্য প্রলয় ঝড়ে পরিণত হয়েছে, বিদ্রোহটা আরো বৃহত্তর আকার ধারণ করেছে। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এখানে একটা খুব সুন্দর তথ্য পাওয়া যায় যে যখন বেঞ্জামিন মোলায়েজ কারারুদ্ধ ছিলেন, তাকে ফাঁসি দেওয়ার আগের দিন তার মা, বেঞ্জামিন মোলায়েজের মা, তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবং দেখা করে বেরিয়ে আসার পর কবির যে সমস্ত কথাগুলো আরো বিদ্রোহীদের বা কবির বলা যেতে পারে বার্তা তিনি বয়ে নিয়ে এসেছিলেন বাইরে আরো সকল বিদ্রোহীদের কাছে, যিনি জয়ের বার্তা সূচনা করেছিলেন, সূচক ছিলেন, বলা যেতে পারে তিনি বার্তা নিয়ে এসেছিলেন যে থেমে থাকলে হবে না, বসে থাকলে হবে না, আজ হয়তো আমি চলে যাব, কিন্তু তোমাদের মধ্যে এই বিদ্রোহ, এই আন্দোলনের স্পৃহাটুকু যেন থেকে যায়। এই আকাঙ্ক্ষা, এই বোধকেই তার মা বাইরে নিয়ে এসেছিলেন।
বেঞ্জামিন মোলায়েজের কাছ থেকে, কারণ তার পরের দিনই তার মৃত্যুদণ্ড। কিন্তু তার আগেও সমগ্র আপামর জনগণকে তিনি বীজ মন্ত্রে দীক্ষা দিয়ে যেতে চেয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, কিন্তু তোমরা থেমে থেকো না, এই বিদ্রোহের আগুন জ্বালিয়ে নিয়ে যাও। এই বীজ মন্ত্রই তার মা এই বার্তাটুকু এনেছিলেন বাইরে। তাই বলছে আর কি হচ্ছে, মায়ের বেদনাশ্রু, বেদনাশ্রু মানে কি, বেদনা যুক্ত অশ্রু মানে কষ্টের চোখের জল, বেদনা মানে কষ্ট যুক্ত অশ্রু, অশ্রু মানে হচ্ছে চোখের জল, মানে কষ্টের চোখের জল বলা যেতে পারে। তার সন্তান কালকেই মানে আগামীকালই মৃত্যুবরণ করবে, তার যে দুঃখ, সেই দুঃখ এক মায়ের যে কতটা গভীর হতে পারে সেটা আমরা আর বলার অপেক্ষা রাখে না। তো সেই মায়ের বেদনাশ্রু বেরিয়ে আসছে, মা কাঁদছেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এই বার্তা নিয়ে এসছেন বিপ্লবীদের উদ্দেশ্যে যে তারা যেন ভেঙে না পড়েন। জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। লিপিকার স্বর মানে কি বলছে, কবির কণ্ঠস্বর। লিপিকার স্বর মানে মাথায় রাখতে হবে কবির কণ্ঠস্বর। কবি বোঝানোর চেষ্টা করছেন যে আমি চলে যাব, কিন্তু আমার লিপিকার স্বর, আমার কণ্ঠস্বর যেন সর্বকাল জীবিত থাকে। জেলের গড়ার থেকে, জেলের সেই কারারুদ্ধ অন্ধকার জায়গা থেকে যেন সেটাই অনুরণিত হয়ে বেরিয়ে আসলো। কবির লিপিকার স্বর, কবির কণ্ঠস্বর যেন ধ্বনিত হয়ে বেরিয়ে আসছে যে আমি হয়তো বন্দী, আমার কণ্ঠ রোধ করে আমাকে চেপে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা বাইরে থেকে সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যাও, সেই বিদ্রোহকে এগিয়ে নিয়ে যাও। আসলে এই সময় তো ভারভারা রাও, পেন্ডিয়ালে ভারভারা রাও তিনিও জেলবন্দি ছিলেন। একজন কবির এরকম মর্মান্তিক পরিণতিতে তিনি যে ভাবিত হবেন, তার মনেও যে দোলাচলের সৃষ্টি হবে, তা তো স্বাভাবিক। এই হচ্ছে প্রথম স্তবকের আলোচনার বিষয়। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তারপর দ্বিতীয় স্তবক, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র। ও আচ্ছা, তোমরা একটু ততক্ষণ শব্দার্থগুলো লিখে নাও চটপট। হয়ে গেছে? চলো পরেরটাই। আচ্ছা, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা, কয়েদ করে তাকে, আর গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। খুব সুন্দর একটা কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন কবি। বলছে যখন কাঁপন লাগে জিভে, অর্থাৎ যখন কবির প্রতিবাদের সুর ধীরে ধীরে আর কবির সুর নয়, একটা জনসঙ্গীত, একটা গণসঙ্গীতের রূপ নেয়। যখন কাঁপন লাগে জিভে অর্থাৎ কি, কবির প্রতিবাদী সুর গণসঙ্গীতের রূপ নেয়, বিপ্লবীদের একটা মূল মন্ত্র হয়ে ওঠে তখন। ঠিক আছে, যখন কাঁপন লাগে জিভে অর্থাৎ কবির সুর, কবির প্রতিবাদী সুর যখন গণসঙ্গীতের রূপ নেয়, বিপ্লবীদের মূল মন্ত্র, মহামন্ত্রের রূপ নেয়, বাতাসকে মুক্ত করে দেয় সুর। সেই সুর চারিদিকের যে অমলিন দূষণমুক্ত পরিবেশ রয়েছে, সেই পরিবেশটাকে যেন মুক্ত করে দেয়, স্বচ্ছ বিমলা করে তোলে। কখন? যখন কবির প্রতিবাদী সুর জনসঙ্গীতের, গণসঙ্গীতের রূপ নেয়। কবি সেটা তখন আর একা সুর নয়, কবি একা সুর করে গাইছেন বা একা সুরে লিখছেন নয়, কবির সুর তখন গণসঙ্গীতের রূপ নিয়েছে। কবির বিদ্রোহ তার আর একার বিদ্রোহ নেই, জনগণের বিদ্রোহে পরিণত হয়েছে। অত্যাচারী সরকারের বিরুদ্ধে জনমুখী হয়ে উঠেছে। ঠিক আছে, তখন কবির এই প্রতিবাদী গণসঙ্গীতের সুর রূপ নিচ্ছে, এবং পারিপার্শ্বিক যে বাতাস, যেটা কলুষিত দূষিত বাতাস রয়েছে, এই সুর তাকে পরিষ্কার করে দিচ্ছে, বিদ্রোহের সুর তাকে স্বচ্ছ করে দিচ্ছে। গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। কবির গানই যখন হয়ে ওঠে তার যুদ্ধের একমাত্র অস্ত্র। একজন যিনি স্বভাব কবি, তিনি তো আর সৈনিকের মতো যুদ্ধের অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যাবেন না, বা তিনি সেটা পারবেনও না। কবির প্রতিবাদের সুর কোনটা হবে বা প্রতিবাদের মাধ্যম কিভাবে হবে,
তার লেখনী, তার কবিতা, তার গান। তিনি সেই গান, কবিতা, তার লেখনীর মাধ্যমেই তো তিনি প্রতিবাদের সুর ধ্বনিত করবেন। তাই কবি বলছেন, যখন সেই গানই হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র বা শস্ত্র, শস্ত্র কথার অর্থ হচ্ছে অস্ত্র, কবির গানই যখন হয়ে ওঠে প্রতিবাদের মূল অস্ত্র, তখন সেই প্রতিবাদী কবিকেই বা যে কোনো প্রতিবাদী মানুষকেই স্বৈরাচারী শাসক ভয় পায়, তাকে কারারুদ্ধ করতে চায়, তার কণ্ঠ রোধ করতে চায় সেই সরকার। তাই বলছে কবিকে তখন ভয় পায় ওরা, ওরা বলতে সেই অসামাজিক অরাজনৈতিক স্বৈরাচারী শাসকের কথা বলছে। সেই শাসক তখন কি করে, কবিকে তখন ওরা ভয় পায়, কয়েদ করে রাখে তাকে, কয়েদ করে রাখে। কয়েদ মানে কি, বন্দি করে রাখা। কবিকে তখন ওরা সকলে কি করে, বন্দি করে রাখে। গর্দানে আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কবির যে গর্দান অর্থাৎ কি ঘাড়ের অংশটুকু রয়েছে, সেখানে আরো কষে জোর করে যেন ফাঁস লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অর্থাৎ কি বোঝা যাচ্ছে এখানে কবির কণ্ঠ রোধ করার কথা, কবির কণ্ঠ রোধ করে দেওয়ার চেষ্টা যেন আরো তীব্রতর হয়ে যায় যখন কবির সুর প্রতিবাদের সুরে রূপ নেয়। কিন্তু তারই মধ্যে কবি তার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। কিন্তু কবির দৃঢ় বিশ্বাস, কবি একটা বলা যেতে পারে পজিটিভ বার্তাও এখানে দিচ্ছেন, যে যতই কবির কারারুদ্ধ বাস হোক বা কবির কণ্ঠরোধ করার চেষ্টা হোক না কেন, কবি কিন্তু কিছুতে থেমে থাকবে না। কবি হয়তো জেলেবন্দি রয়েছেন, কিন্তু তার কবিতার সুর, তার গানের সুর প্রত্যেকটা জনগণের মধ্যে আজ যেন অনুরণিত হচ্ছে, বেজে উঠছে। তাই কবি বলছেন তার সুরই যেন শ্বাস ফেলছে জনতার মাঝখানে। তার কবির যে কবির সত্তা, তার গান, তার সুর, তার কবিতা যেন প্রত্যেকটা জনগণের মধ্যে জীবিত রয়েছে। কবি জেলেবন্দি থাকলেও তিনি যেন একেবারে সরাসরি বা শারীরিকভাবে উপস্থিত না থাকলেও কবির লেখনী, কবির বার্তা প্রত্যেকটা জনগণের মধ্যেই উপস্থিত রয়েছে। তাই কবিকে থাকার সেখানে প্রয়োজন নেই, তার লেখনী তার কাছে যথেষ্ট। এটা হচ্ছে দ্বিতীয় স্তব। বোঝা গেল? শব্দার্থগুলো একটু লিখে নাও চটপট। চলো, এরপর আমরা শেষ যে তৃতীয় স্তবকটি রয়েছে সেটা একটু বলে নিই। ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরিকে দিচ্ছে ঝুলিয়ে। তৃতীয় স্তবকটা ভালো করে লক্ষ্য করো। বলছে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে। যে কবিকে, যেই বিদ্রোহ সত্তাকে প্রকৃত অর্থে ফাঁসি দেওয়ার কথা বলছে, এখানে ফাঁসি বলতে বেঞ্জামিন মোলায়েজের কথা বলছে। সে বেঞ্জামিন মোলায়েজকে যখন ফাঁসি দেওয়ার কথা বলা হচ্ছে, সেই ফাঁসির যে মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হচ্ছে সেটি যেন ভারসাম্য রক্ষার জন্য, চারিদিক পারিপার্শ্বিক পরিবেশকে ঠিক রাখার জন্য, যেন মনে হচ্ছে সেও চাইছে না কবিকে ফাঁসি দিতে। অমলিনভাবে মিলিয়ে যাচ্ছে মাটির মধ্যে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে। কবির মৃত্যু যেন স্পর্ধা জানাচ্ছে, স্পর্ধার মধ্যে দিয়ে মানে কি তীব্র স্পর্ধার চোখের নেত্রের মধ্যে দিয়ে কবিকে মৃত্যুর থেকে আরো ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কবিকে আমৃত্যু করে দেওয়া, বলা যেতে পারে অমর করে দেওয়া, সে চেষ্টা করছে। স্পর্ধা জানিয়ে মৃত্যুর চোখে চোখ তাকিয়ে কবি যেন তাকিয়ে রয়েছেন যে তার কাছে মৃত্যু কোনো বড় ব্যাপারই নয়, একটা তুচ্ছ ব্যাপার। তাই বলছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুরেকে দিচ্ছে ঝুলিয়ে। আর যে তুচ্ছ নগণ্য যে ফাঁসুরে, ফাঁসুরে মানে কে, যিনি ফাঁসি দিয়ে থাকেন, যিনি ফাঁসি দিয়ে থাকেন, তাকে তো ফাঁসুরে বলা হচ্ছে। অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন যে কোনো কবির কাছে তার কণ্ঠরোধ করা বা তাকে মৃত্যু দেওয়াটা খুব সহজ হতে পারে, কিন্তু কবির কণ্ঠরোধ করা খুব একটা সহজ নয় বা খুব সহজে করে ফেলা যায় না। কবি ফাঁসি কাঠে দাঁড়িয়েও মৃত্যুর দিকে অভয় চোখে তাকিয়ে মৃত্যুকে স্পর্ধা দেখাতে পারেন। কারণ কি, কবির হয়তো দেহটা একটা সময় মিলিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু কবির যে কবির সৃষ্টি, কবি যেটা রচনা করে যাচ্ছেন প্রত্যেকটা জনগণ পাঠক শ্রেণীর কাছে কিন্তু সেটা চিরজীবী। তাই কবি বলছেন যে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, মৃত্যুর চোখে চোখে চোখ রেখে কবি স্পর্ধার সঙ্গে মৃত্যুকে অবহেলা করছেন, তুচ্ছ করছেন। এবং যিনি ফাঁসি দিচ্ছেন অর্থাৎ সেই অত্যাচারী শাসকের কথা বলছে, সেই অত্যাচারী শাসককে অর্থাৎ সেই ফাঁসুরেকেই যেন দিচ্ছে ঝুলিয়ে। সেই ফাঁসির যে দড়িটা সেটা যেন কবি নিজের গলায় নন, মনে হচ্ছে যেন যে ফাঁসুরে যাকে যিনি ফাঁসি দিচ্ছেন তার গলাতেই সেই ফাঁসির সুরটি যেন আরো শক্তভাবে আবদ্ধ হচ্ছে।
কবির মৃত্যুতে সেটা হয়তো কোনোদিন নিভে যাবে না, বরং আরো কবির বিদ্রোহ সত্তা বেড়ে যাবে। জনগণের জন্য কবি যে বীজমন্ত্র, যে বলা যেতে পারে বার্তা দিয়ে রেখে গেলেন, সেটা যেন কবির মৃত্যুর পর আরো আরো তীব্র বেগ পাবে, আরো একটা বলা যেতে পারে অন্য মাত্রায় ছড়িয়ে যাবে সেটা। তাই বলছে এই মৃত্যু কবির কাছে কোনো মৃত্যুই নয়, তা অত্যন্ত তুচ্ছ। মনে হচ্ছে যেন যিনি ফাঁসুড়ে, যিনি ফাঁসি দিতে চাইছেন, এই ফাঁসির দড়ি যেন তার গলাতেই কবি পরিয়ে দিয়ে যাচ্ছেন। কারণ পরবর্তীকালে বিদ্রোহের শক্তি এতটাই তীব্রতর হবে, তখন ওই বিদ্রোহ যে আগুন, সেই আগুনের দাবানলে কিন্তু সেই স্বৈরাচারী শাসক পুড়ে ছারখার হবেই একদিন। এটাই হচ্ছে মূল কবিতার বিষয়বস্তু, যেখানে চারণ কবি অর্থাৎ কি বলা যেতে পারে বিভিন্ন জায়গা ঘুরে দেশাত্মবোধ প্রচার করার জন্য, দেশপ্রেম প্রচার করার জন্য কবিরা ভবঘুরে হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশপ্রেম প্রচার করেছেন। তাকেই স্মরণ করে অনুবাদক শঙ্খ ঘোষ পেন্ডিয়ালা ভারভারা রাওয়ের কবি কবিতাটি চারণ কবি নামকরণ করে সেই কবি সত্তাকেই স্মরণ করে তাকে কুর্নিশ জানিয়েছেন। কারণ কবির কবিত্ব সত্তা কোনোদিন মরে যায় না, কবির লেখনী চিরকাল পাঠক শ্রেণীর কাছে, জনসমাজের কাছে চিরঞ্জীবী হয়ে থেকে যায়। এই বার্তাকেই পাঠানোর চেষ্টা করেছেন, প্রেরণ করার চেষ্টা করেছেন কবিতা থেকে। তো আলোচ্য কবিতাটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন। এবং তার সঙ্গে পরবর্তী ক্লাসে কিন্তু আমরা চারণ কবি কবিতা থেকে এবং যাবতীয় তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি, পুইমাচা রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, সাম্যবাদী রয়েছে, এই কবিতাগুলো গল্পগুলো থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলোও কিন্তু আমরা এই চ্যানেলে সলভ করব। তার জন্য কিন্তু অবশ্যই এই কবিতাটার পাশাপাশি তোমাদের কমেন্ট করে জানাতে হবে তোমরা এরকম এমসিকিউ আলোচনা চাও কিনা। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, সকলে ভালো থেকো, টাটা। কোথায় যাচ্ছে